তিন বন্ধু ঘুরতে আসে এক নির্জন ভিলায়। আর সেখানে এত সুন্দর লেক দেখে তারা নেমে পড়ে সাঁতার কাটতে। এখানেই ঘটে বিপত্তি, কারণ এই লেকে যারাই নামে তারাই আটকে যায় একটা এন্ডলেস টাইম লুপে, যার মানে হলো তাদের সাথে আজকে যা যা হচ্ছে পরবর্তী দিনগুলোতেও ঠিক একই ঘটনা ঘটতে থাকবে। প্রথমে তো তারা এই জিনিসগুলো বেশ এনজয় করছিল, কিন্তু সময়ের সাথে সাথে অতিষ্ঠ হয়ে তারা এই টাইম লুপ থেকে বের হয়ে আসতে চায়। আর তখনই খুলতে থাকে একের পর এক রহস্য। তারা কি আদৌ পারবে এই টাইম লুপ থেকে বের হতে, যেটা শুরু হয় প্রত্যেক দিন রাত 11:47-এ? তো সেটাই দেখবো আজকের গল্প লুপ 1147-এ। চলুন তাহলে আর দেরি না করে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমাদেরকে তিনজনকে দেখানো হয়, ভাবিক, ভারুন ও নির্বাণ। তারা তিনজন ছিল একে অপরের বন্ধু। কোনো এক কারণে তারা একে অপরের দিকে বন্দুক তাক করে ধরে রাখে এবং বলে যে তাদেরকে এটা করতেই হবে, না হলে তারা এখান থেকে বের হতে পারবে না। ভাবিক তাদের আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু একটু পর দেখা যায় ভাবিকও তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর কি হলো তা তো আমরা পরেই জানতে পারবো, কিন্তু এখন আমরা এই ঘটনার কারণ জানতে পাস্টে যাব। তো আমাদেরকে ভারুনকে দেখানো হয়, সে তাদের বাসায় মেয়েদের সামনে প্রপোজ করার প্র্যাকটিস করতে থাকে। আসলে সে একটি মেয়েকে পছন্দ করে। মেয়েটির নাম হলো তিশা। তিশা তাদের ব্যান্ডেরই একজন মেম্বার। ভারুন অনেকদিন ধরে তাকে প্রপোজ করার কথা ভাবে, কিন্তু সে কোনোভাবেই এটা করার সাহস পাচ্ছিল না। এর জন্য ভাবিক তাকে মেয়েদের সামনে প্রপোজ করে প্র্যাকটিস করতে বলে, আর এটা সে তার ফোনে ভিডিও করে নেয়। এরপর সে ভারুনকে এসে বলে যে তার মতো এরকম সফট বয়রা কখনো সিঙ্গেল থেকে সহজে মিঙ্গেল হতে পারে না। তারা তো শুধু এরকম মেইড আর বাথরুমে বসেই ইমাজিনেশনে প্রপোজ করতে থাকে। তারা এমন কথা বলছিল, তখনই সেখানে দৌড়ে নির্বাণ আসে। সে ভাবিকের কাছ থেকে তার শার্টটি খুলে নেয়, কারণ তার এখনই অফিসে যেতে হবে। ভাবিক এখন নির্বাণকে তার করা ভারুনের ভিডিওটি দেখায়। ভারুন তখন তাকে ভিডিওটা ডিলিট করতে বলে, কিন্তু ভাবিক তো ভিডিও ডিলিটই করে না, উল্টো আরো একটি ভিডিও বানানো স্টার্ট করে দেয়। সে এরকমই সবসময় সবকিছুর ভিডিও করে রাখতো। তো সে যখন ভিডিও করছিল তখন ভাবিক তার গায়ে তার কাপড় মেরে ভিডিওটা নষ্ট করে দেয় আর তার স্টুডিওতে চলে আসে। এরপর আমাদেরকে নির্বাণকে দেখানো হয়, সে তার অফিসে একটি ফ্রান্সের ক্লায়েন্টের সাথে মিটিংয়ে ছিল। মিটিংয়ে তাদের হাত থেকে অলমোস্ট চলে যাওয়া ডিলটি সে তার বুদ্ধিমত্তার মাধ্যমে বাঁচিয়ে নেয়, যার জন্য ফ্রান্সের ক্লায়েন্ট তাদেরকে ডিল ফাইনাল করার জন্য ফ্রান্সে ডাকে, কারণ সে তার পারফরমেন্সে অনেক বেশি ইমপ্রেস হয়েছে। এদিকে ভাবিক তার ভিডিওর জন্য আরো আইডিয়া ইন্টারনেটে দেখছিল। একটা ফিনান্সিয়াল টিপসের ভিডিও দেখে সে মনে করলো যে সে এমন একটি ভিডিও বানাবে। তো এরপর সে সম্পূর্ণ মোটিভেশন নিয়ে তাদের বাসার দারোয়ান দিয়ে ভিডিও বানানো শুরু করে দেয়। ভিডিওটিতে সে সবাইকে জানায় যে তারা কিভাবে কোটিপতি হতে পারবে। সে বলে যে তারা যদি 1 কোটি মানুষের থেকে এক টাকা করে নেয়, তাহলে এভাবে করতে করতে তাদের টাকার পাহাড় হয়ে যাবে। এটা কোনো কথা? কিন্তু ভাবিক তো ফুল কনফিডেন্ট এই ভিডিওটি এবং তার টিপস নিয়ে। আর তাছাড়া দারোয়ানও তার ভিডিওর মিথ্যা প্রশংসা করে আর তার থেকে 600 টাকা নিয়ে নেয় এবং তাকে বলে যে সে তার জন্য 4-5 জন ফলোয়ার ম্যানেজ করে দিবে। ভাবিক তো এটা শুনেই অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে ভিডিওটি আপলোড করেই ঘুমিয়ে পড়ে। এখন আসি ভারুনের কাছে। সে স্টুডিওতে বসে তিশার পিকচার দেখছিল। তখনই রাহুল সেখানে আসে এবং বলে যে সে কি তিশাকে পছন্দ করে। ভারুন এটা ডিনাই করলে রাহুল বলে যে হয়তো তিশাও তাকে লাইক করে। এটা শুনে তো ভারুন অনেক খুশি হয়ে যায়। এরপর সেও তার ব্যান্ড মেম্বাররা একসাথে সং প্র্যাকটিস করছিল। তখন ভারুন শুধু তিশাকেই দেখতে থাকে। তো তাদের প্র্যাকটিস শেষে বাকি দুজন সেখান থেকে চলে যায়। এরপর তিশা ভারুনের কাছে আসে এবং বলে যে তাকে আজ খুব হ্যান্ডসাম লাগছে। ভারুন তো এটা শুনেই ব্লাশ করতে থাকে। তিশা তখন ভারুনকে বলে যে তার একটি গান শিখতে হবে ভারুনের কাছ থেকে, যেই গানটা ভারুন তার ক্রাশকে নিয়ে লিখেছিল। ভারুন বলে যে এখন সে কিভাবে গাইবে। তিশা তখন তাকে তার ক্রাশকে ইমাজিন করে গাইতে বলে। ভারুনও তখন সুন্দর একটা গান গায় আর তাকে শোনায়। তিশা তো তখন তাকে হার্ট ব্রেকিং এর একটা কথা জানায়। সে বলে যে তার এই গানটাকে সে রাহুল, যে কিনা তাদেরই ব্যান্ডের মেম্বার, তাকে প্রপোজ করবে। ভারুনের তো এটা শুনে মনই ভেঙে যায়, কিন্তু সে তাকে একটুও বুঝতে দেয় না এবং তাকে উল্টো কংগ্রেচুলেট করে। তাছাড়া তিশা তার গিটারটা চাইলে সে তাকে গিটারটাও দিয়ে দেয়। এরপর সে মন খারাপ করে ওখানেই বসে থাকে। এদিকে নির্বাণ খুব খুশি ছিল যে সে ফ্রান্সে যাবে। এটা নিয়ে সে তার কলিগের সাথে কথা বলতে থাকে। তখন রাঘব ওখানে এসে তাকে বলে
যে তার ফ্রান্স যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, সে যেন আবার বসের সাথে যেয়ে কথা বলে। নির্বাণ তো এটা শুনে তাড়াতাড়ি করে বসের কাছে যায়। বস তখন তাকে বলে যে সে মিটিংয়ে ক্লায়েন্টের সামনে বেশি স্মার্ট সাজছিল। নির্বাণ বলে যে সে তো ডিলটি বাঁচানোর ট্রাই করেছে শুধু, আর কিছুই না। তখনই রাঘব সেখানে আসে আর বসকে আরো উস্কিয়ে দিয়ে বলে যে নির্বাণ কি মনে করেছে যে বস তাদের ডিলটি বাঁচাতে পারতো না। নির্বাণ তখন বসকে বোঝানোর ট্রাই করে, কিন্তু সে তো তাকে রুম থেকেই বের করে দেয় এবং রাঘবকে ফ্রান্সে নিয়ে যাওয়ার ডিসিশন নেয়। এখানে বলে দেই যে রাঘব এভাবেই সবসময় বসকে পটিয়ে নির্বাণের কাজে বাধা দেয়। যাই হোক, তো নির্বাণ তো এখন অনেক বেশি আপসেট হয়ে যায়। এখন আমরা আবারও আসি ভাবিকের কাছে। সে ঘুম থেকে উঠেই তার ভিডিওটি চেক করে। তখন সে কমেন্ট করলে দেখে সেখানের প্রায় সবগুলোই হেড কমেন্ট ছিল। এটা দেখে ভাবিক অনেক কষ্ট পায়। এরপর 3 বন্ধু তাদের ব্রোকেন হার্ট নিয়ে রাতের বেলা ছাদে উঠে ড্রিঙ্ক করতে থাকে। তারা বলতে থাকে তাদের জীবনে কোনো ভালো কিছুই হচ্ছে না, সবকিছু নেগেটিভ হচ্ছে। ভাবিক তখন বলে যে তাদের উচিত এখান থেকে দূরে কোথাও চলে যাওয়া। এটা শুনে নির্বাণ বলে যে সে গেলে তো তার চাকরিও চলে যাবে। ভাবিক তখন তাকে বলে যে যেই চাকরিতে 4 বছরে সে সেম পজিশনেই আছে, সেই চাকরি দিয়ে সে কি করবে? তাছাড়া সে মেডিকেল লিভের কথা বলে কয়দিন তো ছুটি নিতে পারে। তখন নির্বাণ কিছুটা রাজি হয়। এরপর ভাবিক তাকে তার পাওয়া একটি ভিলার কথা বলে। সে বলে যে এখানে 2 দিন থাকার অনেক অনেক ফ্যাসিলিটিস আছে। বারুণ বলে যে এত টপ ভিলা তারা কিভাবে অ্যাফোর্ড করবে? তখন ভাবিক জানায় যে 2 দিনে মাত্র 4000 টাকা লাগবে। এটা শুনে নির্বাণ তখন মজা করে বলে যে এত সুন্দর জায়গায় খরচ এত কম কেন? তারা আবার তাদের মেরে টেরে ফেলবে না তো? যাই হোক, তো তারা ঠিক করে যে তারা 3 জন এখানেই ঘুরতে যাবে। তাই ভাবিক সেখানের বুকিং কনফার্মও করে দেয়। যাই হোক, পরের দিন সকালে উঠে তারা সেখানে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। তখনই ভাবিক ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে যে সে এখন অনেক বড় একজন মুভি স্টার এবং সবাই তার ইন্টারভিউ নেওয়ার জন্যই এসেছে। তখনই তার বাবা তাকে বলে তার সাথে দোকানে যেয়ে কাজ করতে। আসলে ভাবিকের বাবার ব্যবসা রয়েছে, তাই সে ভাবিককে সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখা বাদ দিয়ে সবসময় তার ব্যবসা চালাতে বলতো। কিন্তু ভাবিক কখনোই ব্যবসা করতে রাজি ছিল না। যাই হোক, কিছুক্ষণ পর তার স্বপ্ন ভেঙে যায়। এরপর তারা পুরো রাস্তা একে অপরকে রোস্ট এবং মজা করতে করতেই ভিলাতে এসে পৌঁছায়। ভিলাতে পৌঁছানোর পর সেখানের ম্যানেজার তাদেরকে পুরো ভিলাটা ঘুরে ঘুরে দেখায়। তখন তারা 3 জন সেখানে লেক দেখে বলে যে লেক থাকতে তারা সুইমিং পুলে কেন নামবে? তখন ম্যানেজার তাকে বলে যে সে এখন এই লেকের ব্যাপারে যেটা বলতে যাচ্ছে সেটা হয়তো তাদের কাছে ফানি লাগতে পারে, কিন্তু এই লেকের কিছু সিরিয়াস ইস্যু আছে। সেটা হলো যেই এই লেকে সাঁতার কাটবে তাদের পুরো জীবন একটা লুপে আটকে যাবে। অর্থাৎ তাদের প্রতিদিন 11:47 শুরু হবে এবং প্রতিটা দিন তাদের একই রকম কাটতে থাকবে। এটা শুনে অফকোর্স তারা ভাবে যে ম্যানেজার হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু তারা তাকে কিছু না বলে তাদের রুমে চলে আসে। ভাবিক তখন তার মাকে কল করে জানায় যে সে চলে এসেছে। তার মা তাকে তার বিয়ের জন্য একটি মেয়ের কথা বলে, কিন্তু ভাবিক তার কথা অতটা গুরুত্ব দেয় না আর তার মায়ের কলটাই কেটে দেয়। এরপর তাদের কাছে একটি লোক আসে, তার নাম হলো শ্রাবণ। সে তাদেরকে অনেকগুলো খাবারের অপশন দিয়ে বলে যে তারা কি খাবে। তারা যখন বিভিন্ন খাবারের অর্ডার দেয় তখন সে বলে যে শুধু রুটি আর আলু ভাজি আছে। এটা শুনে তারা 3 জন খুবই বিরক্ত হয়, কিন্তু এরপর শ্রাবণ তাদেরকে ড্রিঙ্কের অফার করে। তখন তো তারা খুব খুশি হয়ে যায় এবং তাকে তাড়াতাড়ি ড্রিঙ্কের ব্যবস্থা করতে বলে। তো খাবারের অর্ডার দিয়ে তারা বাইরে বসে চিল করছিল। তখনই সেখানে একটি মেয়েকে দেখে ভাবিক তার কাছে আসে। মেয়েটি তাকে এখানে ঘোরার প্যাকেজের কথা জানায়। তখন মেয়েটিকে ইমপ্রেস করার জন্য সে তাকে 12,000 টাকা দিয়ে প্যাকেজটা বুক করে ফেলে এবং সে মেয়েটির সাথে ফ্লার্টও করতে থাকে। কিন্তু মেয়েটি তেমন কোনো ইন্টারেস্টই তাকে দেখায় না, যেটা নিয়ে ভারুণ ও নির্বাণ খুবই হাসতে থাকে। কিন্তু ভাবিক তো ডিটারমাইন্ড ছিল। যাই হোক, এরপর শ্রাবণ খাবার নিয়ে আসে আর তারা সবাই মিলে খাবার খেতে থাকে। তখনই শ্রাবণ তার ভালোবাসার মানুষের কথা বলতে থাকে। সে সময় ভারুণেরও তিশার কথা মনে পড়ে যায়। সে তখন তিশারের স্টোরি দেখে যেখানে লেখা ছিল যে সে আজকে স্পেশাল কারোর সাথে দেখা করতে যাচ্ছে। এটা দেখে তার মনই খারাপ হয়ে যায়। এরপর তারা 3 জন মিলে লেকের পাশে বসে ড্রিঙ্ক করতে থাকে। তখন নির্বাণের কাছে তার বসের মেইল আসে, যেটাতে লেখা ছিল যে তার ছুটি ক্যান্সেল করা হয়েছে আর সে যদি কালকে না আসে অফিসে তাহলে তাকে অনেক ধরনের ঝামেলা ফেস করতে হবে। এটা দেখে নির্বাণের খুব রাগ হয়। সে বলতে থাকে যে সবাই তাদেরকে বোকা ভাবে, যেমন ম্যানেজারও আজকে তাদেরকে বলল যে লেকে গেলে নাকি তারা লুপে আটকে যাবে, কিন্তু এখন সে লেকে যেয়ে সবাইকে দেখিয়ে দিবে যে লুপটুপ কিছুই হয় না। তখনই সে ভাবিক ও ভারুণকেও তার সাথে লেকে নিয়ে যায় এবং তারা অনেকক্ষণ ধরে লেকে থাকে। তখন কেউ একজন দূর থেকে তাদেরকে দেখছিল। যাই হোক, এরপর তারা ভিলাতে এসে
হরর মুভি দেখতে থাকে। নির্বাণ তো মুভি দেখে অনেক ভয় পাচ্ছিল। তখনই সেখানে অদ্ভুত একটা কাজের মেয়ে আসে এবং সে ভূতের মতো আচরণ করে কাজ করতে থাকে, যেটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। এরপর মেয়েটা তাদের কাছ থেকে টাকা নিয়ে বিকট হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর ভাবিক তার সেই এম্বারেসিং ভিডিওটাও ডিলিট করে। নির্বাণ তখন তার বসকে আরেকটি মেল পাঠায় এবং ভারুন তিশার ছবি দেখতে দেখতে ঠিক 11:47 ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা কলিং বেলের শব্দে ভারুনের ঘুম ভাঙে। তখন সে দরজা খুললে শ্রাবণকে দেখে। সে আগের দিনের মতো আবারও খাবারের মেনু বলতে থাকে। এটা দেখে ভারুন অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। তখনই আমাদেরকে ভারুনের পাস্টে ঘটে যাওয়া একটা দৃশ্য দেখানো হয়। ভারুন তার কলেজে পড়াকালীন সময় একটা মেয়েকে কবিতা লিখে এবং ফুল দিয়ে প্রপোজ করেছিল। মেয়েটি ছিল কলেজের পপুলার গার্ল। সে তখন ভারুনকে অপমান করে তাকে রিজেক্ট করে দেয়। অর্থাৎ তারপর থেকে ভারুন কাউকে প্রপোজ করতে অনেক বেশি ভয় পেত, যদি তারাও তাকে এইভাবে ইনসাল্ট করে আর রিজেক্ট করে দেয় সেই জন্য। যাই হোক, আবার আমরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকা ভারুনের কাছে ফিরে আসি। তো শ্রাবণ তাকে একই কথা বললে সে জানতে চায় যে সে প্রত্যেক দিনই এক কথা কেন বলে। শ্রাবণ বলে যে প্রথমবার দেখা হলে তো সে এভাবেই কথা বলবে। তো তখন তারা আর অত তার কথা ভাবে না আর তাকে আলু ভাজি এবং রুটি বাদে আজকে অন্য কিছু আনতে বলে। এটা শুনে শ্রাবণ বলে যে তারা কি জ্যোতিষী? তারা কিভাবে জানলো যে তার কাছে শুধু এই দুইটা জিনিসই অ্যাভেলেবল? তারা তখন তাকে ফালতু কথা না বলে খাবার আনতে বলে। এরপর তারা আগের দিনের মতোই বাইরে বসেছিল। ভাবিক তখন আজকে আনিকার সাথে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়। এরপর আনিকা সেখানে আসলে সে ভাবিককে আবারও তাদের প্যাকেজের ব্যাপারে জানায়। ভাবিক তখন বলে যে তারা তো আগের দিন সবটা বুক করে রেখেছিল। আনিকা তখন বলে যে তারা তো আজকেই প্রথম দেখা করলো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ভাবিক তখন কিছুই বুঝতে পারে না, কিন্তু এসব দেখে ভারুন কিছু একটা আন্দাজ করতে পারে। সে বলে যে হয়তো তারা আসলেই লুপে আটকে গেছে। তখন তারা তাদের ফোনের ডেট চেক করে, যেটা আগের দিনের ডেট ছিল। তাছাড়া তিশার আগের দিনের স্টোরি আজকেও আছে। তারপর আগের দিন ভাবিক যেই ভিডিওটি ডিলিট করেছিল সেটা এখনো সোশ্যাল মিডিয়াতেই আছে। আর নির্বাণ যেই ম্যাচ দেখছিল সেটাও আজকে হচ্ছে। এটা দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তারা ম্যানেজারকে খোঁজার কথা ভাবে, কিন্তু তার ফোন তো ভিলার মধ্যেই বাজতে থাকে। এরপর তারা শ্রাবণের খাবার নিয়ে আসার জন্য অপেক্ষা করে। শ্রাবণ খাবার নিয়ে আসলে সে আগের দিনের মতো একই কথা বলতে থাকে। তখন তারা সবাই মিলে তাকে অ্যাক্টিং করতে মানা করে এবং সত্যিটা বলতে বলে, কিন্তু তারা তাকে মারুক ধরুক যাই করুক সে শুধু এটাই বলতে থাকে যে সে তাদেরকে আজকেই প্রথম দেখেছে। ভারুন তখন তাকে ছেড়ে দিতে বলে। তো শ্রাবণ চলে গেলে তারা ঠিক করে যে তারা এই ভিলাতে খুঁজে দেখবে কোনো হিন্ট পাওয়া যায় কিনা। তো অনেক খোঁজাখুঁজির পর তারা একটি ড্রয়ারের চাবি খুঁজে পায়। চাবি খুঁজে ড্রয়ার খুললে তারা কোনো কিছুর ম্যাপ পায়। তারা ঠিক করে যে তারা এই ম্যাপের লোকেশনে যাবে। এরপর তারা গাড়ি নিয়ে লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। তখন রাস্তায় তাকে পুলিশরা আটকায় এবং তাদের কাছে লাইসেন্স চায়, কিন্তু ভাবিকের কাছে লাইসেন্স না থাকলে ভারুন পুলিশকে ঘুষ দিয়ে আবারও যাত্রা শুরু করে। এরপর তারা সেখানে পৌঁছালে বুঝতে পারে না যে তারা এখন কোথায় আছে। তখন ভাবিক ম্যাপটি নিয়ে দেখতে গেলে তার হাত থেকে হঠাৎই ম্যাপটি হাওয়ায় উড়ে হারিয়ে যায়। এটা দেখে নির্বাণ তাকে খুবই বকা দেয়। এরপর তারা ঠিক করে যে তারা সেই আঞ্জু নামের কাজের মেয়েটির কাছ থেকে কোনো ক্লু বের করার ট্রাই করবে। তো তারা ভিলাতে এসে আঞ্জুর জন্য ওয়েট করে। আঞ্জু ঠিক আগের দিনের টাইমেই সেখানে আসে আর আজকেও সে অদ্ভুত আচরণ করছিল। তখন তারা তার কাছে লুপ নিয়ে জানতে চায়। আঞ্জু তখন উল্টোপাল্টা কথা বলে হাসতে থাকে। এটা দেখে তারা তাকে টাকা নিয়ে চলে যেতে বলে। তো এরপর থেকে অনেকদিন ধরে তাদের সাথে একই জিনিস রিপিট হতে থাকে। এরপর একদিন নির্বাণ অনেক বেশি রেগে যায়। সে ভাবিক এবং ভারুনকেই তাদের এই লুপে ফেসে যাওয়ার জন্য ব্লেম করতে থাকে। এভাবেই তারা একজন আরেকজনকে ব্লেম দিয়েই যায়। তখন ভাবিক তাদেরকে চুপ করায় আর তার কথা শুনতে বলে। সে বলে যে তাদের জন্য এই লুপটা ভালো, আর তাছাড়া তাদের সারাটা জীবন তো লুপেই চলছে। যেমন নির্বাণ প্রত্যেক দিন অফিস যেত, অনেক কষ্ট করত, কিন্তু প্রত্যেক দিনই তাকে তার বসের কথা শুনতে হতো। এরপর ভারুন প্রতিদিন ভাবতো যে সে তিশাকে তার ফিলিংসের কথা বলবে, কিন্তু পারত না। তারপর সে তো প্রত্যেক দিনই কন্টেন্ট বানিয়ে পোস্ট করত, মানুষের ব্যাড কমেন্টও পেত, আর তার বাবার কথা তো শুনতই। এভাবেই তো চলছিল। কিন্তু এখানে কাটানো প্রত্যেকটা দিন তারা তাদের খাবার পেয়ে যাচ্ছে, সারাদিন শুয়ে বসে কোনো টেনশন ছাড়াই কাটিয়ে দিচ্ছে। এটাই তো বেস্ট তাদের জন্য। এটা শুনে ভারুন আর নির্বাণও এই লুপটাকে পছন্দ করতে শুরু করে। ভাবিক তখন তাদের বলে যে তারা এখানে থেকে তাদের যা ইচ্ছা তাই করবে, অনেক মজা করে লাইফ লিড করবে। এটা বলে তারা তিনজনই এই লুপে থাকার জন্য রাজি হয় এবং সুইমিং পুলে যেয়ে অনেক মজা করতে থাকে। এরপর আমাদেরকে নির্বাণের লাইফের একটু রিক্যাপ দেখানো হয়। নির্বাণ যেদিন প্রথম দিন অফিসে যায় তখন সে রাঘবের কাছে একটা নাম্বার চায় আর সেখানে কল করে তার জন্য চা নিয়ে আসতে বলে।
আর অনেক গালিগালাজও করতে থাকে। তখনই দেখা যায় রাঘব আসলে তাকে ইচ্ছে করেই তাদের বসের নাম্বার দিয়েছিল। তাই বস বলতে থাকে যে তুমি কাকে কল করেছো সেটা কি জানো? এটা শুনেই তো নির্বাণ খুবই ভয় পেয়ে যায় আর দ্রুত কল কেটে দেয়। তখন বস এসে সবাইকে জিজ্ঞেস করে যে কে তাকে কল করেছে। তখন রাঘব নির্বাণকেই ফাঁসিয়ে দেয় আর বস তখন নির্বাণকে তার অফিসে ডাকে। অর্থাৎ ডে 1 থেকেই রাঘব নির্বাণকে জ্বালানো শুরু করে, কারণ নির্বাণকে তার কো কলিগ হিসেবে জবে রাখা হয়েছিল। যাই হোক, এখন আমরা ফিরে আসি আমাদের মেইন গল্পে। এখন তারা তিনজন তাদের লুপটাকে অনেক এনজয় করছে। তখন তারা সবাই মিলে নির্বাণের বসকে কল করে এবং তাকে একটি গান গেয়ে শোনায়। বেসিক্যালি নির্বাণ তার গানের মধ্যে বসকে জানায় যে সে আর তার জন্য কাজ করবে না, সে যেন তার চামচা রাঘবকে নিয়েই থাকে। এভাবে সে অনেক ফানি একটা গান গাইতে থাকে এবং তার বসকে রোস্ট করতে থাকে অফিসের সবার সামনে। এটা করে সে অনেক বেশি শান্তি পায়, কারণ এই কথাগুলো তার মধ্যে অনেক আগে থেকে জমা ছিল। যাই হোক, এখন সে ভাবিকের কাছে জানতে চায় যে এরপর তারা কি করবে। ভাবিক তখন বলে যে অনেক তো হলো রিভেঞ্জ, এখন হলো মোহাব্বতের পালা। এটা বলে সে আনিকা আবার আসলে তার কাছে যায় এবং বলে যে তাদের প্যাকেজ 12,000 টাকা সে জানে, সে প্যাকেজটি কিনবে, কিন্তু তার আগে তাকে তার সাথে লেকের ওদিকে আসতে হবে। এটা শুনে আনিকার রাগ হয় এবং সে তাকে একটা চড় মেরে ওখান থেকে চলে যায়। মানে আজকেও হলো না। তো ভারুন তখন তাকে পরদিনের জন্য অপেক্ষা করতে বলে। পরদিন নির্বাণ লটারি জিতে যায় এবং একদিনের জন্য কোটিপতি হয়ে যায়। এই টাকা দিয়ে সে ভারুনের জন্য রাহুল ও তিশার ফোন হ্যাক করায়। এরপর সে হ্যাকারকে দিয়ে রাহুলের ফোন থেকে তিশাকে মেসেজ দেয় আর বলতে বলে যে সে আজকে তার সাথে দেখা করতে পারবে না, তার আজকে তার গার্লফ্রেন্ডের সাথে ডেট আছে। আর তিশার ফোন থেকে রাহুলকে মেসেজ দিতে বলে যে আজ সে তার সাথে দেখা করবে না, তারা শুধু তাদের প্রফেশনাল লাইফটাকেই কন্টিনিউ করবে। এটা করার পর সে ভারুনকে তিশাকে কল করতে বলে। তিশা তখন ভারুনের সাথে বলে যে রাহুল তাকে ডিচ করেছে আর এর জন্য ওর মন ভালো নেই। ভারুন তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। সেই সময় তিশা তাকে তার পাশে থাকার জন্য থ্যাংক ইউ জানায়। অর্থাৎ সে ভারুনের কেয়ার দেখে বেশ ইমপ্রেস হয়েছে। ভারুনও তখন খুব হ্যাপি হয়ে যায়। এখন আসি ভাবিকের কাছে। সে আজকেও আনিকাকে নতুনভাবে পটানোর ট্রাই করে, কিন্তু আনিকা আজকেও তার উপর রেগে যায়। তখন ভাবিক বলে যে সে কি তাকে একটু চান্স দিবে না? আনিকা বলে সে তাকেই চান্স দিবে যে তাকে তার ফেভারিট গান গেয়ে শোনাবে, আর সেটা হলো শাহরুখ খানেরই একটা গান। এটা বলে সে চলে যায়। এরপর থেকে প্রত্যেক দিন ভাবিক ঘুম থেকে ওঠে এবং আনিকা আসলে তাকে এক একদিন এক একটা শাহরুখ খানের গান শোনায়। এরপর একদিন সে তার গানটি সঠিক গেস করে ফেলে এবং এভাবে আনিকা তার গার্লফ্রেন্ড হয়ে যায়। এরপর তারা বসে ম্যাচ দেখছিল। তখন ভাবিক নির্বাণকে জানায় যে সেও আজকে ক্রিকেট ম্যাচে প্রেডিকশন করে কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এরপর সে তার বাবাকে কল করে বলে যে সে তাকে বারবার দোকানে আসতে বলতো, আজকে সে তাকে 2 কোটি টাকা পাঠিয়ে দিয়েছে, সে চাইলে সারা জীবন এখন বসে খেতে পারে। এটা বলেই সে কল কেটে দেয়। এরপর থেকে তারা তিনজনই প্রত্যেকদিন বিভিন্নভাবে টাকা কামিয়ে সেটা উড়াতে থাকে। আর ভারুন তার গার্লফ্রেন্ড তিশার জন্য ল্যাম্বরগিনিও কেনে। ভাবিক তার পেজে কোটি টাকার বুস্ট করে তার ভিডিও ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস করে দেয়। আর নির্বাণ তাদের তিনজনের জন্য 3টা প্রাইভেট জেট কিনে ফেলে এবং বলে যে তারা এখন বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে। এইভাবে তারা প্রত্যেক দিন এক এক দেশে ঘুরতে যায়। ভারুন তিশাকেও তার সাথে করে নিয়ে যায়। আর এরই মধ্যে তারা একদিন অনেকটা কাছাকাছিও চলে আসে। ভাবিকও আনিকা আর তার ফ্রেন্ডদের নিয়ে প্রত্যেক দিন পার্টি করে। নির্বাণও বেশ মজা করে কাটায়, কিন্তু প্রতিদিন একই জিনিস করতে করতে তারা তিনজন অনেক বেশি বোর হয়ে যাচ্ছিল। কারো আর এখানে থাকতে ভালো লাগছিল না। তখনই একদিন পার্টি চলাকালীন নির্বাণ সবাইকে বের করে দেয় এবং সে ভাবিক ও ভারুনকে বলে যে তাদের এখানে থাকতে অনেক ভালো লাগছে, যার জন্য তারা এখান থেকে বের হওয়ার কথা ভাবছেও না। সে ভাবিকের কথা বলে যে সে ফেক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে টাকা কামিয়ে তার বাবার কাছে দিয়ে বড় সাজছে, কিন্তু আসলে তো তার এত টাকা ইনকাম করারও যোগ্যতা নেই। এরপর সে ভারুনের কথা বলে যে সে তো এখন ফেক তিশাকে পেয়ে গিয়েছে, তার পুরো দুনিয়া তো শুধু তিশাকে নিয়েই। তিশার জন্য সে ভালো ভালো কাপড় পরতো, তিশার জন্যই সে ভাঙাচোরা ইংলিশও বলতে থাকতো। ফেক সেজেও সে তিশাকে ইমপ্রেস করতে পারেনি কখনো। ভাবিক ও ভারুন দুইজনই এই সবকিছু শুনে খুব রেগে যায়। ভাবিক বলে যে সে কি উদ্ধার করেছিল, সারাক্ষণ বসের পিছনে ঘুরতো একটা প্রমোশনের জন্য, কিন্তু বস প্রত্যেকবার তাকে প্রমোশনের নামে কথা শুনিয়েছে। আর এখন সে এখানে বসে লটারিতে টাকা পাচ্ছে, তার তো এখনই সবচেয়ে বেশি মজা হচ্ছে লাইফে। এই বলে তারা তিনজন একে অপরের সাথে অনেক বেশি মারামারি করতে থাকে। তখনই একটা পর্যায়ে তারা তিনজনই থেমে যায় এবং ভাবে যে এরকম একে অপরকে ব্লেম না করে তাদেরকে এখান থেকে বের হওয়ার একটা উপায় খুঁজতে হবে। কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে।
তো পরদিন সকালবেলা তারা তিনজন মিলে এটাই ভাবতে থাকে যে এখান থেকে কিভাবে বের হওয়া যায়। ভারুণ বলে যে যেহেতু আনিকা ট্যুর গাইড, তাহলে তাদের উচিত আনিকার কাছে সেই ম্যাপের লোকেশনের ব্যাপারে জানা, আর তাছাড়া তাদের উচিত 11:47 পরে ঘুমানো, তাহলে হয়তো তাদের লুপটা ভাঙতে পারে। এটা শুনে নির্বাণ বলে যে যতই তারা 11:47 পরে ঘুমানোর চেষ্টা করুক, কিন্তু পরদিন আবারও সেই একই টাইমেই ঘুমাতে হবে, কোনোই লাভ নেই। ভারুণ তখন বলে যে তারা যদি নিজেদের হাতে পেন দিয়ে পোক করতে থাকে তাহলে হয়তো তারা 11:48 পর্যন্ত জাগতে পারবে, আর এতে করে নিশ্চয়ই লুপটা ভেঙে যাবে। এসব শুনে ভাবিক বলে যে এইভাবে তাদের জীবনও চলে যেতে পারে, সে এরকম কিছুই করবে না, এটা তো রিস্কি হয়ে যায়। কিন্তু নির্বাণ এবং ভারুণ তার কথায় কোনো গ্রাহ্যই করে না, আর বলে যে তাদেরকে এরকমই কিছু একটা করতে হবে, না হলে এই লুপ ভাঙা সম্ভব নয়। তো এরপর আনিকা আসলে ভাবিক তাকে বলে যে সে তাকে এখন যেটা বলতে যাচ্ছে আনিকাকে সেটা বিশ্বাস করতে হবে। আসলে তারা একটি লুপে ফেসে গিয়েছে, তারা এখান থেকে বের হতে চায়, আর সেটা যে করেই হোক। এর জন্য সে কিছু ডাইমেনশনের ব্যাপারে আনিকাকে সার্চ করতে বলে, আর আনিকা যদি এই ব্যাপারে কোনো ইনফরমেশন জানে তাহলে সে যেন তাকে অবশ্যই কল করে জানায়। আনিকা তখন মনে মনে ভাবে যে এই ভাবিক নিশ্চয়ই তার নাম্বার নেওয়ার জন্যই এরকম করছে, কিন্তু ভাবিক তাকে কোনোভাবে বোঝায় যে সে সত্যি কথা বলছে, সে তাকে একটু বিশ্বাস করে দেখুক। তো তারপরও আনিকা বিশ্বাস করে না, তাই সে আনিকাকে তার জায়গা থেকে একটু সরে দাঁড়াতে বলে, কারণ প্রতিদিনই ওই স্পটে পাখি তার গায়ে পটি করে দিত। তো আনিকা তো এটা দেখে খুবই অবাক হয়ে যায়। এরপর রাতের বেলা তারা তিনজন ভারুণের দেওয়া থিওরি অনুযায়ী নিজেদেরকে 11:47 পর জাগিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তো এরপর তারা তিনজন মিলে ভাবতে থাকে আর কি করা যায়, কি এমন করা যায় যার ফলে এই লুপটা পুরোপুরি ভেঙে যাবে। কারণ এত সুখ শান্তি কারই বা ভালো লাগে বলুন? আসলে মানুষের কোনো কিছুই একঘেয়েমি ভালো লাগে না, তাই এখানে এত ভালো থাকার পরও তাদের এখন এখান থেকে বের হতে ইচ্ছা হচ্ছে, এত সুখ তাদের আর সহ্য হচ্ছে না। যাই হোক, তো এরপর তারা তিনজন মিলে ভাবতে থাকে কি করা যায়। তখন নির্বাণ বলে যে হতে পারে লুপ শুধু এই এলাকায় কাজ করে, তারা যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে হয়তো লুপটা ভেঙে যাবে। তো ভারুণ বলে যে তারা তো পুরো দুনিয়া ঘুরে এসেছে, কোনো লাভই তো হয়নি। ভাবিক তখন বলে যে আগের দিন তাকে অঞ্জু একটা রিচুয়ালের কথা বলেছিল, সেটা আজকে রাতে তারা অঞ্জু আসলেই করে দেখবে, কিন্তু তাদেরকে এখন হোটেল ম্যানেজার বিজুকে খোঁজা উচিত। তো এরপর তারা বিজুকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু তারা কোথাও তাকে পায় না। যাই হোক, তো রাতের বেলা রিচুয়ালের জন্য অঞ্জুর বলা সব কিছু তারা নিয়ে আসে। রিচুয়ালের মধ্যে তাদেরকে অনেক কিছু দিতে হয়, তার সাথে সাথে তাদেরকে সব কাপড় চোপড়ও পুড়িয়ে ফেলতে হয়, কিন্তু তারপরও কিচ্ছু হয় না। তাদেরকে পরের দিন আবারও ওই ভিলাতেই উঠতে হয়, কোনো কিছুই চেঞ্জ হচ্ছিল না, তারা যতই চেষ্টা করছিল না কেন। তো সকালে উঠে ভাবিক একটি মদের বোতল আনে, এরপর সে ভারুণকে তার ভিডিও শুট করতে বলে। সে ভিডিওতে সবাইকে বলে যে তারা যেন ড্রিঙ্ক না করে, কারণ ড্রিঙ্ক করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু ভিডিও কাট হলে সে নিজে ড্রিঙ্ক করা শুরু করে। এটা দেখে তারা দুজনই খুব হাসতে থাকে আর বলতে থাকে যে যদি এই লুপে সে একা ফাঁসতো তাহলে না জানি সে কি কি করত। তখনই ভারুণের মাথায় আর একটা বুদ্ধি আসে। সে বলে যে যারা তাদের এই লুপে ফেসে আছে তারা যদি তাদেরকে টাকা দিয়ে দেয় তাহলে তাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে, তাহলে নিশ্চয়ই কিছু একটা হবে। তো যেই কথা সেই কাজ। ভাবিক পরদিনই আনিকা আসলে তার ব্যাংকে 1 কোটি টাকা সেন্ড করে দেয়। এটা দেখেই তো আনিকা জ্ঞান হারায়। এরপর ভারুণ শ্রাবণকে তার রেস্টুরেন্ট খোলার জন্য অনেকগুলো টাকা দেয়, আর রাতে অঞ্জু আসলে তারা তাকেও অনেক টাকা দেয় এবং তার সাথে পার্লারের অ্যাপয়েন্টমেন্টের অনেকগুলো কুপনও দেয়। অঞ্জু তো এইসব পেয়ে খুব খুশি হয়ে যায়। এরপর তারা তিনজনই ঘুমিয়ে পড়ে। তো পরদিন দেখা যায় তারা আবারও ভিলাতেই জেগে ওঠে, অর্থাৎ এখনো তারা বের হতে পারল না, অথচ তাদের কতগুলো টাকা খরচ হয়ে গেল। তো এরপর তারা ঠিক করে যে তারা এই ডাইমেনশন স্পেশালিস্টের সাথেই কথা বলবে। তারা তখন একজনের সাথে ভিডিও কলে কথা বলে। তারা তাকে তাদের সাথে হওয়া সব ঘটনা শেয়ার করে। এই সব শুনে লোকটি তাদের বলে যে তাদের ডাইমেনশন থেকে বের হওয়ার একটাই রাস্তা আছে, আর তা হলো একে অপরকে মেরে ফেলা। এটা শুনে ভারুণ আর নির্বাণ রাজি হলেও ভাবিক রাজি হচ্ছিল না। আর এখন আমরা আমাদের গল্পের প্রথমে দেখানো সেই দৃশ্যে ফিরে আসি। অনেক তর্কের পর তারা একে অপরকে গুলি করবে বলে ঠিক করে, আর তারা গুলি করতেই যাবে তখনই ভিলার টেলিফোনে কারো কল আসে।
এটা দেখে তারা দৌড়ে ভিলাতে যায় আর কলটি রিসিভ করে। এখানে বলে দেই যে ভাবিক স্কেচ আর্টিস্টকে দিয়ে ম্যানেজার বিজুর স্কেচ বানিয়ে সেটা আনিকাকে দিয়েছিল এবং তাকে বিজুকে খুঁজে বের করতে বলেছিল। তাই আনিকা সেই ব্যাপারে জানানোর জন্যই তাকে কল করেছে। তো সে ভাবিককে জানায় যে ম্যানেজারকে সে খুঁজে পেয়েছে। তার ডিসক্রিপশনের একজন লোক প্রতিদিন জঙ্গলের একটি গাছের নিচে আসে আর সেই ম্যাপের অ্যাকর্ডিংয়েই একটা লোকেশনে আসে। তাই সে এবার তাকে এক্সাক্ট লোকেশন সেন্ড করছে। তো পরদিন দেখা যায় তারা তিনজন মিলে সেই লোকেশনে চলে যায় আর বিজুর আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে বিজু আসে এবং জঙ্গলের মধ্যে হেঁটে যেতে থাকে। তখনই তারা তিনজন মিলে ঠিক করে যে তারা তাকে চুপচাপ ফলো করবে। তো ফলো করতে করতে কিছু দূর যেয়ে বিজু তাদেরকে দেখে ফেলে। এরপর বিজু দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ঠিকই ধরে ফেলে। এরপর তারা ঠিক করে যে তারা তাকে ভিলাতে নিয়ে যেয়ে তার সাথে কথা বলবে। কিন্তু যখন তারা তাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছিল তখন সেই পুলিশগুলো তাদেরকে আটকায়। বিজু তখন পুলিশকে বলে যে তারা তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এটা শুনে তো পুলিশ তাদেরকে সোজা থানায় নিয়ে যাওয়ার কথা বলে। তখন তারা তাকে প্রথমে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কোনোই কাজ হচ্ছিল না। তাই তারা বলে যে তাদের সাথে সাথে পুলিশ যেন বিজুকেও ধরে নিয়ে যায়। কিন্তু পুলিশ তো বিজুকে ছেড়ে দেয় এবং তাদেরকেই ধরে নিয়ে যায়। পরদিন তারা আবারও সেইখানে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু আগের দিন ভাবিকের তাকে ভিলায় নিয়ে আসার আইডিয়ার জন্য তারা দুইজন আজকে তাকে না নিয়েই লোকেশনে চলে আসে। এরপর আগের দিনের মতো বিজু আবারও পালাতে থাকে আর তারা দুইজন এবারও তাকে ফলো করতে শুরু করে। সেই সময় ভাবিক আসে আর তাকে ধরে ফেলে। তো আজকে তারা যা ক্লিয়ার করার এখানে বসেই করবে। তারা তার কাছে জানতে চায় যে এখান থেকে বের হওয়ার উপায় কি। প্রথমে তো বিজু কিচ্ছু বলতে চায় না, কিন্তু এরপর তারা তাকে ছুরি দিয়ে ভয় দেখায়। তখন সে বলে যে একজন আছে যে তাদেরকে সাহায্য করতে পারবে আর সেই লোকটি এই জঙ্গলেই থাকে। তো এরপর বিজু তাদেরকে ওই লোকটির কাছে নিয়ে যায়। লোকটি প্রথমে তাদের সাথে দেখা করতে যাচ্ছিল না, কিন্তু তাদের অনেক রিকোয়েস্ট করার পর সে বাইরে বেরিয়ে আসে। এরপর সে জানায় যে সেও এই লুপের মধ্যে তার আর তার 5 জন বন্ধুদের নিয়ে আটকে গিয়েছিল। এখান থেকে বের হওয়ার জন্য তাদেরকে লেকে ঝাঁপ দিয়ে পরের দিন 11:47 বাজার আগে তাদের সবচেয়ে বড় ভয়কে জয় করতে হতো। কিন্তু দেখা যায় শুধু সেই একমাত্র যে তার ভয়কে মোকাবেলা করেছিল, কিন্তু অন্য 5 জন আর কিচ্ছু হবে না ভেবে কিছুই করেনি। আর তারা সেই দিনই 11:47 মারা যায়। তো তার এসব কথা শুনে তারা 3 জন বুঝে যায় যে তাদেরকে আসলে কি করতে হবে। তো রাত অনেক বেশি হয়, তারা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায় এবং একদম 11:47 বাজার কয়েক সেকেন্ড আগে লেকে ঝাঁপ দিতে সফল হয়। এরপর সকালে তারা আর প্রত্যেক দিনের মতো কলিং বেল শুনতে পারে না, অর্থাৎ সেই লোকটির কথা সত্যি হয়েছে এবং তারা লুপ থেকে বেরিয়ে এসেছে। এখন তারা সেখান থেকে তাদের বাসায় চলে আসে। এরপর তারা 3 জনে প্রস্তুতি নেয় তাদের সবচেয়ে বড় ভয়কে ফেস করার জন্য, কারণ ওই লোকটা তাদেরকে জানিয়েছিল যে পরের দিন 11:47 আগেই তাদের সবচেয়ে বড় ভয়কে জয় করতে হবে। তাই তারা সেই অনুযায়ী তাদের কাজ করতে থাকে। প্রথমে আসি ভাবিকের কাছে। সে একটি ভিডিও করার জন্য ক্যামেরা অন করে। এরপর সে ভিডিওতে বলতে থাকে যে সে সোশ্যাল মিডিয়ার স্টার হতে চেয়েছিল, যার জন্য সে ভিডিও বানাতো। কিন্তু সে আজকে বুঝতে পেরেছে যে কেন তার ভিডিও কেউ পছন্দ করত না, কারণ সে ভিডিওতে রিয়েল কিছুই থাকতো না। অন্যের ভাইরাল ভিডিও দেখে সেরকমই একটা বানাতো সে, অর্থাৎ কপি করত। আর এভাবেই সে তার ভিডিও পোস্ট করত। কিন্তু আর না, সে আজকে তাদেরকে নিজের সম্পর্কে বলবে। সে তার বাবার অনেক কষ্ট করে কামানো টাকা শুধু দিনরাত উড়িয়েই বেড়াতো, কখনো তার বাবার কথা ভাবতো না, যেটা সে আর করবে না। সে এখন থেকে একদম রিয়েল থাকবে, কিন্তু সে আর ভিডিও বানাবে না। আর সে এখন যাই করবে তাতে সে রিয়েল থাকবে, সে যা সেটাই প্রকাশ করবে। এই বলেই ভিডিও অফ করে দেয়। আর এরপর সে অনেক বেশি কান্না করতে থাকে। আর এখানেই বোঝা যায় যে তার বিগেস্ট ফেয়ার হলো মানুষের সামনে তার ফেকনেস ধরা পড়া। আর হয়তো সে তার ভয়কে ফেস করতে পেরেছে। ভাবিকের তো তার বিগেস্ট ফেয়ারকে জয় করা হলো। এখন আসি আমরা ভারুনের কাছে। সে রেডি হয়ে তিশার বাসায় যায় আর সে তিশার কাছে তার গিটারটা ব্যাক চায়। এরপর সে তিশার কাছে এটা জিজ্ঞেস করে যে তার প্রপোজাল কেমন গিয়েছে। তখন সে জানায় যে রাহুল ভালো ছেলে না, আর এটা সে জানতে পেরে গিয়েছে। তখন ভারুন তার গিটারটা নিয়ে তিশার জন্য লেখা তার আর একটা গান তারই সামনে গেয়ে শোনায়। এটা শুনে তো তিশার খুবই ভালো লাগে আর সে এসেই তাকে হাক করে। আর যার থেকে বোঝা যায় তাদের দুজনের ফিলিংস মিউচুয়াল। এখন সবশেষে আমরা নির্বাণের কাছে আসি। দেখা যায় সে তার অফিসে যায়
তখনই তার বস এসে প্রতিদিনের মতো আজকেও তাকে সবার সামনে অপমান করতে থাকে। আর এইবার নির্বাণ নিজে আর চুপ থাকে না, আর এই 4 বছরের পুষে রাখা সব রাগ তার বসের উপর ঝেড়ে দেয়। সে তাকে কি না বলে, সে এতদিন যা বলতে পারেনি সব সে একদিনে বলে দেয়, কিন্তু কেউ একটা কথাও বলতে পারেনি। সবাই শুধু অবাক হয়ে তার কথা শুনেছে, আর তার বসও তখন এই সব কিছু শুনে একদম স্তব্ধ হয়ে যায়। নির্বাণ এবার তাকে গালি থেকে শুরু করে সব বলে। সে রাঘবকে নিয়েও বলে যে রাঘব হলো তার চামচা। অনেকক্ষণ ধরে এসব কথা বলার পরও সে ক্ষান্ত হয় না। সে তার বসকে এসেই উল্টো চড় মেরে বসে। এরপর সে আত্মিক শান্তি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর এদিকে ভাবিকের ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সে রাতারাতি ফেমাস হয়ে যায়। আর এটা দেখে তো সে খুবই খুশি হয়। এরপর তারা তিনজন একটি রেস্টুরেন্টে দেখা করে। তারা তিনজনই আজ অনেক বেশি খুশি ছিল। তখনই ভাবিকের মা তাকে ফোন করে বলে যে তার বাবা তার ভিডিও দেখে অনেক খুশি হয়েছে, আর সে এখন তাকে নিয়ে প্রাউড ফিলও করছে। এটা শুনে তো ভাবিকের খুশির পরিমাণ আরো বেড়ে যায়, কারণ এতদিন পর তার বাবা অন্তত খুশি হয়েছে তার কাজে। তো এরপর তারা বাসায় চলে আসে আর তাদের মেয়েদের হাতের খাবার খেতে থাকে। তখনই 11:47 বাজার সময় হয়ে গিয়েছিল, তাই তারা ঘড়ির দিকেই তাকিয়ে থাকে এবং 11:47 বাজার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তারা এখনো শিওর না যে তারা তাদের ভয়কে ঠিকভাবে ফেস করতে পেরেছে কিনা। তো এরপর যখনই 11:47 বেশি বেজে যায়, তারা দেখে যে তাদের মধ্যে কেউই মারা যায়নি। এটা দেখে তো তারা সবাই মিলে আনন্দে নাচতে থাকে, অনেক খুশি হয়ে যায় তারা। এরপর কেটে যায় 6টা মাস। তারা তাদের নিজেদের পজিশনে অনেক বেশি সাকসেসফুল হয়েছে। নির্বাণ এখন একজন সিইও, ভারুণ অনেক বড় মিউজিশিয়ান এবং তার কাছে এখন তিশাও আছে। আর ভাবিক, সে তো এখন একজন সুপারস্টার। বড় বড় প্রডিউসার তাকে ফিল্মের জন্য কল করে। তাছাড়া আনিকাও এখন তার গার্লফ্রেন্ড। যাই হোক, তো তারা এখন সেই লোকের কাছে যাচ্ছে যে তাদের লাইফ ঠিক করে দিয়েছে, তাকে অনেক বড় একটা থ্যাঙ্কস জানাতে। নাহলে তো তাদের জীবনটা এতদিন যাবৎ লুপের মধ্যেই আটকে ছিল। তো এরপর তারা ওই লোকটির কাছে যায় আর তাকে জানায় যে তার জন্য তারা তাদের ফিয়ারগুলো ফেস করেছে, আর আজ তারা তিনজনই অনেক সাকসেসফুল। তাদের জীবনে এখন আর কোনো সমস্যা নেই। তখন দেখা যায় সেখানে বিজুও ছিল। তারা বিজুকেও সরি বলে। তো এরকম কথা বলা শেষে তারা তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তখনই আমরা আর একটা টুইস্ট সম্পর্কে জানতে পারি। বিজু তখন ওই লোকটি অর্থাৎ ধীরেন্দ্রের কাছে জানতে চায় যে সে তাদের সত্যিটা কেন বলল না, যে তারা আসলে কোনো লুপ থেকেই বের হয়নি। তারা ওই লুপ থেকে বের হওয়ার বদলে এখন এমন এক ডাইমেনশনে ফেসে গিয়েছে যেখানে তাদের মন মতোই সব জিনিসগুলো তাদের সাথে ঘটতে থাকবে। যাই হোক, তো দেখা যায় তারা তিনজন আবারও তাদের ওভার সাকসেসফুল লাইফে ফিরে আসে। ভাবিক তো এখন সারাক্ষণই তার ফিল্ম শুট করা নিয়ে ব্যস্ত। বড় বড় ডিরেক্টরকে সে অনেক সময় রিজেক্ট করে দিচ্ছে। তার এখন নাম ডাকি আলাদা, আর তার বাবাও এখন তার বিজনেসটা ছেড়ে তারই ম্যানেজার হয়ে গেছে। আর এই সবকিছুই ভাবিকের সব সময়ের স্বপ্ন ছিল যে একদিন সে অনেক ফেমাস হবে। তাই তার সাথে ঠিক এগুলোই হচ্ছে। এদিকে ভারুণ তার গার্লফ্রেন্ড তিশার সাথে একদম পারফেক্ট রিলেশনশিপে আছে। তাদের মধ্যে কখনোই কোনো ঝগড়া হয় না, কোনো ঝামেলাই নেই তাদের মধ্যে। তারা একদম লাভি ডাভি একটা কাপল, যেরকমটা পৃথিবীর সবাই চায়। আর এমনটা ভারুণও চাইতো, তাই তার সাথে এটাই হচ্ছে। আর নির্বাণ তার বসের বস হয়ে গিয়েছে। দেখা যায় রাঘব এবং তার বস অর্থাৎ চ্যাটার্জি এখন তারই আন্ডারে কাজ করে। আর রাঘব এখন তার বসকে বাদ দিয়ে তার চামচামি করে, যেমনটা সে আজীবন চেয়েছিল। অর্থাৎ তারা তিনজন যা ফ্যান্টাসাইজ করেছে লাইফে, তাদের সাথে তাই হচ্ছে। কিন্তু এখনো তারা এর সত্যিটা বুঝতে পারছে না। তো তারপর একদিন দেখা যায় ভারুণ তার স্টুডিওতে গান গাচ্ছিল। এরপর গান গাওয়া শেষে তিশা ওখানে না থাকলে একটা মেয়ে তার ইন্টারভিউ নিতে আসে। তখনই তারা হঠাৎ করে ইন্টিমেট হয়ে যায়, আর এটা তিশা এসে দেখে ফেলে। কিন্তু এরপরও সে তাকে কিছুই বলে না। সে উল্টো বলে যে তাদের রিলেশনশিপটা তার জন্য বেশি ইম্পর্টেন্ট, এসব কোনো ব্যাপারই না। তো তিশাকে এরকম একদমই রাগ করতে না দেখে ভারুণ কিছু একটা ভাবতে থাকে যে এটা কি করে সম্ভব। নিজের পার্টনারকে অন্য কারো সাথে দেখার পরও একটা মানুষ কিভাবে কোনো রিয়াক্ট না করে থাকতে পারে। তাই সে এরপরই নির্বাণকে কল করে আর এমন কিছু ফ্যান্টাসাইজ করতে বলে যেটা এখন হওয়া একদমই ইম্পসিবল। তো নির্বাণও তার কথা মতো অফিসের সবাইকে তখন ফায়ার করে দেয়। আর দেখা যায় তারা কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। এটা দেখেই তো নির্বাণের মাথা ঘুরে যায়। তাই সে সাথে সাথে ভারুণ এবং ভাবিককে কল করে
আর তার সাথে দ্রুত দেখা করতে বলে। তো এরপর তারা তিনজনই একটি রেস্টুরেন্ট পুরো খালি করিয়ে একটা টেবিলে বসে। কিন্তু ভাবিক তখনও তার সুপারস্টার মুডেই ছিল। কোনোভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে ভারুণ বলে যে হয়তো এখন এমন একটা ডাইমেনশনে তারা ফেসে গিয়েছে যেখানে শুধু তাই হবে যা তারা আজীবন চেয়েছিল। কিন্তু ভাবিক প্রথমে এটা মানতেই চায় না। তবে ভারুণ যখন ওয়েটারকে ডেকে তার গায়ে চা মেরে দেয় আর সেই ওয়েটারও তাকে কিচ্ছু বলে না, এটা দেখে ভাবিক এখন সত্যিটা বুঝতে পারে যে তারা মনে মনে যা চাবে, যা ফ্যান্টাসাইজ করবে, এখন তাদের সাথে তাই ঘটতে থাকবে। তো এবার তারা তিনজন মিলে ঠিক করে যে তারা আবারও সেই ধীরেন্দ্রের কাছে যাবে এবং তাদেরকে মিথ্যা বলার জন্য একটা উচিত শিক্ষা দিবে। তো এরপরই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেদিন তারা তিনজন সেই ভিলাতে গিয়েছিল সেদিনের দৃশ্য। তো তখন তাদেরকে লেক সম্পর্কে বলে ম্যানেজার বেরিয়ে পড়েছিল আর সে তখন কাউকে কল দিয়ে বলেছিল যে এদের লেকে যাওয়ার টেন্ডেন্সি আছে, তাই তারা যেন প্রিপারেশন শুরু করে দেয়। এখন এখানে কি প্রিপারেশনের কথা বলা হয়েছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপর দৃশ্য আবারও বর্তমানে আসে। দেখা যায় তারা তিনজন গাড়িতে করে আসছিল। তখনই তাদের মনে হচ্ছিল যে তারা আদৌ ধীরেন্দ্রর কাছে যাবে কিনা, কারণ যদি আবারও সব ঠিক হয়ে যায় তাহলে তো তাদেরকে আবারও তাদের সেই পুরনো আর আনসাকসেসফুল লাইফে ফিরে যেতে হবে, যেটা তারা কখনোই চাইতো না। কিন্তু তারপরও তারা চলে যায় ধীরেন্দ্রর কাছে আর সেখানে যেই দেখা যায় নির্বাণ তাকে ধরে একভাবে মারতে থাকে এবং তাকে এখন পুরো সত্যিটা বলতে বলে। তখন ধীরেন্দ্র বলে যে তারা একটি সিমুলেশনে আটকে রয়েছে, অর্থাৎ একটা প্রক্রিয়ার মধ্যে, যেখানে তারা আগে প্রথম লেভেলে ছিল আর এখন তারা সেকেন্ড লেভেলে আছে। এটা হলো ইলুমিনাতি দিয়ে কন্ট্রোল করা একটা ভিডিও গেমের মতো। তখন আমাদেরকে দেখানো হয় সেদিন রাতে যখন তারা তিনজন ঘুমিয়ে পড়েছিল তখন কিছু লোকেরা এসে তাদেরকে উঠিয়ে নিয়ে যায় জঙ্গলের মধ্যে। এরপর তাদেরকে কিছু ডিভাইসের মাধ্যমে এই ওয়ার্ল্ডে নিয়ে আসে আর এটা হয়েছে তাদের লেকে যাওয়ার কারণে, কারণ ওই লেকের পানিতে এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার রয়েছে, যে জন্য তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এর ফলে তারা কিছুই বুঝতে পারে না যে তাদের সাথে সেই রাতে কি হয়েছিল। এই সব কিছু শুনে তো তারা বেশ অবাক হয়ে যায় আর তার কাছে এর থেকে বের হওয়ার উপায় জানতে চায়। তখনই দেখা যায় সে একটি বন্দুক বের করে নিজেকেই নিজে মেরে ফেলে। এটা দেখে তারা তিনজনেই ঘাবড়ে যায় আর এখন যে তারা কি করবে কিচ্ছু বুঝতে পারে না। তাই বিজুকে তাদের সাথে করে তারা আবারও ভিলাতে নিয়ে আসে। এরপর তারা বিজুকে দিয়ে শাস্তি স্বরূপ বিভিন্ন কাজ করাতে থাকে আর এরপর তারা এখান থেকে বের হওয়ার জন্য সারাটা দিন বিভিন্ন থিওরি কাজে লাগিয়ে কিছু না কিছু করতে থাকে, কিন্তু কোনো থিওরি তাদের কাজ করে না। তো এরপর তারা যখন রাতের বেলা বসেছিল তখনই সেখানে অঞ্জু আসে। অঞ্জু এবার একদম ক্লিন হয়ে আর সুন্দর একটা জামা পরে এসেছে, যেটা দেখে নির্বাণ তার প্রেমেই পড়ে যায় আর দেখা যায় ভারুণও তার সাথে লাইন মারার ট্রাই করে। কিন্তু ভাবিক তাকে তার টিশার দিকে ফোকাস করতে বলে, কারণ অলরেডি তার টিশার সাথে সম্পর্ক রয়েছে। যাই হোক, তো অঞ্জু দেখতে সুন্দর হলেও সে এখনো তার আগের মতো অদ্ভুত আচরণই করতে থাকে। তখন নির্বাণ তাকে তার সাথে ডান্স করতে বলে আর দেখা যায় তারা একসাথে অনেকক্ষণ ড্যান্স করে। এরপর তারা সবাই ঘুমাতে চলে যায়। তো এরপর দৃশ্য চলে যায় পরদিন সকালে। তো ঘুম থেকে উঠেই ভারুণ যখন সেখানে রাখা পানি খায় তখন সে কিছু একটা রিয়েলাইজ করে। এরপর সে দৌড়ে নিচে যায় আর বাকি দুজনকে বলে যে সে এখান থেকে বের হওয়ার পথ পেয়ে গিয়েছে আর সে এখন 100% শিওর যে তার এই থিওরি কাজ করবেই। তো সে তাদেরকে বলে যে কালকে রাতে সেটা বিলিভ করে ঘুমিয়েছিল যে আজকে সকালে তার পাশেই পানির গ্লাসটি থাকবে, আর এটা সেখানে ছিলও। তাছাড়া যখন তারা ধীরেন্দ্রর কাছে যায় তখন সে ভাবছিল যে তাদের প্রেসারে এসে ধীরেন্দ্র নিজেকে গুলি করে মেরে ফেলবে, আর হয়েছেও তাই। তাই এখন যদি তারা এটা বিলিভ করে যে তারা রিয়েল ওয়ার্ল্ডে যেতে পারবে তাহলে নিশ্চয়ই তারা চলে যাবে আর এই অদ্ভুত লুপ থেকে একেবারের জন্য বেরিয়ে আসবে। এই সব কিছু শুনে প্রথমে তো তারা ভাবে যে এতে কিছুই হবে না, কিন্তু এখন তো এসব বিলিভ করা ছাড়া তাদের কাছে আর কিছুই করার নেই। তাই এই সব কিছু ভেবে তারা মেডিটেশন করতে থাকে। তবে দেখা যায় ভারুণ এবং নির্বাণ ঠিকমতো ফোকাস করতে পারছিল না, কিন্তু ভাবিক তার মেডিটেশনে জিলাপি খাওয়ার কথা মন দিয়ে ভাবছিল। আর এই সুযোগেই ভারুণ তাকে আরেকটু ডিপলি ভাবায়। তখনই ভাবিক একদম পারিপার্শ্বিক জ্ঞান হারিয়ে ফেললে সে তাকে এটা ভাবতে বলে যে তারা রিয়েল ওয়ার্ল্ডে ফিরে গিয়েছে। এটা বলার সাথে সাথেই দেখা যায় তারা তিনজনই অজ্ঞান হয়ে যায়। এরপর তারা তিনজন আবারও রিয়েল ওয়ার্ল্ডে ব্যাক করে, কিন্তু তাদের মুখে এখন এত বড় বড় দাড়ি
যে জন্য তাদেরকে দেখে চেনাই যাচ্ছে না। তাছাড়া অনেক দিন শুয়ে থাকার জন্য ঠিকমতো হাঁটতেও পারছিল না। তখন তারা কোনো মতে উঠে ধীরেন্দ্রের সেই মেশিনটি নিয়ে পালাতে থাকে। ধীরেন্দ্রও তখন তাদেরকে ফলো করতে থাকে, কিন্তু কোনোভাবে তারা তার হাত থেকে বেঁচে যায় আর মেইন রোডে এসে পৌঁছায়। এরপর তারা তিনজন বাবা সেজে একটি লোকের থেকে লিফট নেয়। রাস্তায় তারা লোকটির কাছে আজকে কত তারিখ সেটা জানতে চায়। তো লোকটি তাদের জানায় যে আজকে 2025 সালের 18 তারিখ, অর্থাৎ গত 1 বছর ধরে তারা এখানেই ফেসে আছে। এই সব কিছু শুনে তারা বেশ চিন্তায় পড়ে যায় যে তারা এখন বাসায় গিয়ে কি করবে আর কাকে কি জবাব দিবে। কিন্তু যাই হয়ে যাক না কেন, তাদেরকে তো ব্যাক করতেই হবে। তো লোকটি তাদেরকে মুম্বাই যাওয়ার স্টেশন পর্যন্ত এগিয়ে দেয় এবং তাদেরকে কিছু টাকাও দিয়ে দেয়। এরপর তারা সোজা চলে যায় সেলুনে, আর সেখানে গিয়ে তাদের দাড়ি কেটে আগের রূপে ফিরে আসে। তখন ভাবিক বলে যে সে তার বাবা মাকে কল করে জানিয়ে দিয়েছে তারা মুম্বাইতে একটি বাংলো বুক করে ফার্স্ট ফ্লাইটে করে মুম্বাই আসছে। নির্বাণ এবং ভারুনও তাদের ফ্যামিলি মেম্বারদের জানিয়ে দিয়েছিল যে তারা আসছে। তো এরপর মুম্বাই যেয়ে নির্বাণ তার অফিসে যায় প্রথমে। তখন বস তাকে বলে যে সে এতদিন কোথায় গায়েব হয়ে গিয়েছিল। নির্বাণ কিছু বলতেই যাবে, তখনই সে তাকে জানায় যে তারা তার পজিশন ইনস্ট্যান্টলি আরেকজনের সাথে রিপ্লেস করে দিয়েছিল, কারণ সে তার থেকেও বেশি ট্যালেন্টেড ছিল। নির্বাণ তো এটা শুনে সেখান থেকে হাসতে হাসতে বেরিয়ে আসে। এখন আসি ভারুনের কাছে। সে যায় তিশার বাসায়। তিশা তখন তার কাছে জানতে চায় যে সে এতদিন কোথায় ছিল। তখনই ভেতর থেকে রাহুল বেরিয়ে আসে, আর তিশা জানায় যে সে তো তাদের এঙ্গেজমেন্টও মিস করেছে। এটা দেখে ভারুনও হাসতে থাকে, আর হাসতে হাসতে সেও ওখান থেকে চলে আসে। এরপর আমরা ভাবিককে দেখি। দেখা যায় তাকে তার বাবা মা এতদিন পর সুস্থ দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়, আর তারা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার বাবা তাকে বলে যে সে সব সময় চেয়েছে ভাবিক তার জীবনে অনেক পরিশ্রম করুক আর কিছু একটা করে দেখাক, কিন্তু এর জন্য যে ভাবিক তার থেকে দূরে চলে যাবে তা তো সে চায়নি। ভাবিক তখন তাদের কাছে মাফ চায় এবং বলে যে সে আর কখনো তাদের থেকে দূরে যাবে না। তো এরপর তারা তিনজন দেখা করে। ভাবিক বলে যে তার জীবনে সে সবসময় ভেবেছে যে অনেক অনেক ফলোয়ার, পপুলারিটি এইসবই হয়তো তাকে শান্তি দিবে, কিন্তু এখন তার 6500 ফলোয়ার থেকে মাত্র 300 ফলোয়ার আছে, কিন্তু তার এতে কোনো কিছুই যায় আসছে না। তাছাড়া সে যখন তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছে তখন সে রিয়েল হ্যাপিনেস অনুভব করেছে। ভারুন তারপর তার নিজের কথা বলে। সে বলে যে তিশার সাথে দেখা হওয়ার পর থেকে সে তিশা কেমন স্টাইল পছন্দ করে সেরকম ভাবেই ড্রেস আপ করত। তাছাড়া সে ইংলিশ ঠিক করে বলতেও পারত না, সেটিও সে বলার ট্রাই করত। সে ভেবেছিল যে সে তিশাকে ভালোবাসে, কিন্তু সে আসলে তিশার পার্সোনালিটি ও তার সৌন্দর্যকে ভালোবেসেছিল। আর এটা সে তখন বুঝেছে যখন সে ফেক ওয়ার্ল্ডে তিশাকে পেয়ে যাওয়ার পর অন্যজনের সাথে তাকে চিট করেছিল। তাছাড়া এখন তিশার বিয়ের কথা শুনেও তার একটুও খারাপ লাগেনি, সে বরং খুশি হয়েছে। আর এখন থেকে সে এভাবেই রিয়েল থাকবে, কারো অ্যাটেনশন পাওয়ার জন্য ফেক কিছুই করবে না। তো এরপর তারা নির্বাণের কাছে তার এক্সপিরিয়েন্স জানতে চায়। সে বলে যে সে তার অর্ধেক জীবন নিরাশা রাগ করেই কাটিয়ে দিয়েছে, কিন্তু এখন সে আর এটা কন্টিনিউ করবে না। সে অনেক আনন্দ করবে আর এভাবেই লাইফটাকে এনজয় করবে, তা সে যেভাবেই থাকুক না কেন। অর্থাৎ তারা তিনজনই এখন তাদের লাইফের রিয়েল মিনিং খুঁজে পেয়েছে। তারা এখন জানে যে তাদেরকে কি করতে হবে। তখনই ভাবিক তাদের কাছে জানতে চায় যে এরপর থেকে কি তারা একসাথে থাকবে নাকি আলাদা আলাদা রাস্তায় যাবে। নির্বাণ বলে যে থাকলে তো তারা তিনজন একসাথেই থাকবে, আর ধীরেন্দ্রের মতো লোকেরা যারা লোকেদের তাদের জালে ফাঁসিয়ে রেখেছে তাদের এক একটাকে ধরে উচিত শাস্তি দিবে। আর তখনই আমাদেরকে দেখানো হয় বিজু ধীরেন্দ্রের কাছে যায় এবং তাকে বলে যে তার তত্ত্বাবধানে থাকা লোকেরা এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য হেড অফিস থেকে তাকে ধীরেন্দ্রকে মেরে ফেলার অর্ডার দেওয়া হয়েছে। এটা বলেই সে তাকে গুলি করে মেরে ফেলে, আর এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে। তো এই অদ্ভুত লুপের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।